নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের প্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তোমাকে প্রথমেই জানাই আমাদের দৈনিক স্টেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ। এই মুহূর্তে একটি ছবি চলছে, অর্থাৎ ছবিটা 25 দিন পেরিয়ে গেছে। সাধারণত ছবি যখন একটা আসে তার আগে সেটা নিয়ে ভীষণ হইচই হয়, ছবিটা আসছে। কিন্তু অদ্ভুতভাবে কিছু ছবি থাকে যে ছবিটা আসার আগে সে জানান দেয় সে আসছে, কিন্তু হলে আসার পর মানুষ যখন দেখে, অর্থাৎ যেটাকে আমরা বলি মাউথ পাবলিসিটি, সে তার গুণে মানুষ যখন ছবিটা খোঁজ করে দেখতে যায়, তার কিন্তু একটা আলাদা মাহাত্ম্য থাকে। আর তেমনই একটি ছবি আপিস, সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ তাদের পরিচালনায় এই ছবি আপিস। ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে আপিস কোথায় চলছে, কিন্তু মজার বিষয় হলো 25 দিন হয়ে গেল আপিস চলছে। আর আমরা চাই আরো বেশ কিছুদিন এই আপিস চলুক। আর সেই চলা এবং আরো নানা বিষয় নিয়ে আমাদের আজকের আড্ডা সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে। তোমাকে যেটা প্রথমেই একটা কথা আরো একটু বলে নি, সেটা হচ্ছে আমরা আজকে যেখানে বসে আড্ডা মারছি, সেই আড্ডা যে স্থানটা, এটা কিন্তু সুদীপ্তা চক্রবর্তীর আপিস। এই কথাটা কেন বললাম আড্ডা তো আপনারা বুঝবেন। অনেকগুলো আপিস আছে, তার মধ্যে একটা এটা একটা অফিস, স্টুডিওর আপিস। কারণ এখানে আমরা পেছনে দেখতে পাচ্ছি সুদীপ্তা চক্রবর্তী একাডেমি, তো বোঝাই যাচ্ছে। আমার তোমার কাছে মানে প্রথম যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে আপিসটা আস্তে আস্তে মানুষের কাছে একটা বুদবুদের মতন হচ্ছে, এবং সত্যি যারা মানে এই ছবিটা দেখে আমার প্রথম যেটা রিয়াকশন ছিল, এটা আমাদের সকলের জীবনের চিত্র। মানে আমি কোনো ছবি দেখছি না, আমি আমার জীবনের প্রতিদিনকার দৈনন্দিন জীবন, নিজের বাড়ির ঘটনাটা পর্দায় দেখছি, তার নানা রূপ। ঠিক। আর আমরা মহিলারা যে স্তরেই থাকি না কেন, প্রত্যেকের অবস্থানটা কিন্তু এক জায়গায়। ঠিক, সে তো আপিসেই তাই। দেখো, জয়িতা আর হাসি, যদিও আমি হাসির চরিত্রে অভিনয় করেছি, কিন্তু বাস্তব জীবনে তো আমি জয়িতা, যেটা সন্দীপ্তার যে চরিত্রটা। জয়িতা কর্পোরেট অফিসে চাকরি করে, আমি অভিনয় করি এবং অভিনয় শিক্ষার সঙ্গে যুক্ত। এবার জয়িতার একটা অফিস আছে, কিন্তু সেটা বেশ লং আওয়ার্স। আর আমাদের শুটিং এ তো কোনো মানে কোনো ওয়ার্কিং আওয়ার ফিক্সড কিছু নেই। সকাল 6টায় কল টাইম হলে 6টায় পৌঁছাতে হবে, বিকেল 5টায় কল টাইম হলে বিকেল 5টায় পৌঁছাতে হবে, রাত 8টায় কল টাইম হলে রাত 8টায় পৌঁছাতে হবে। তো সুতরাং কোথাও গিয়ে তো জয়িতার আর আমার জীবনটা একই, কারণ আমাদের কোনো না কোনো হাসিদির উপরেই নির্ভর করতে হয়। একদমই তাই। মানে এই হাসিদি, মানে এটা শুনে এসছি আমাদের ছোটবেলায় বাবা মা বা আরো অন্যান্য পরিবারের লোকেদের কাছে। অ্যাকচুয়ালি এই ধরনের যে মানুষরা যারা আমাদের বাড়িতে আসেন, আমাদের বিভিন্ন ভাবে কাজে সহযোগিতা করে, এরা না কোথাও আমাদের জীবনে একে অপরের পরিপূরকের মতন। হ্যাঁ, এবং পুরোপুরি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যেভাবে জড়িয়ে যান, মানে আমাদের শয়নকক্ষ অবধি তো তাদের প্রবেশ। একদমই তাই। এবং মানে ধরো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, শাশুড়ি বৌমার মধ্যে সমস্যা, বাচ্চাকে নিয়ে কিছু সমস্যা, ননদ বৌদির সমস্যা, সবকিছু কিন্তু তারা চাক্ষুষ করেন, তারা এক্সপেরিয়েন্স করেন তাদের মতো করে। তারা হয়তো অনেক পড়াশোনা করার সুযোগ পাননি, কিন্তু জীবন দেখেছেন, তাদের জীবন বোধ এবং জীবন ধারণাটা তাদের আমাদের থেকে অনেক বেশি। এবং সেখান থেকে তারা অনেক সময় মতামত চাইলে দেনও, কখনো না চাইলেও দেন, এবং কোথাও গিয়ে একটা কর্ড না মানে কানেক্ট হয়ে যায়। একদমই তাই। একদম, যেটা হাসির সঙ্গে জয়িতার এই সিনেমাতে হয়। মানে কোথায় যেন এই সিনেমাটার না অনেকগুলো লেয়ার আছে। এই সিনেমাটা যেমন একদিকে হাসি আর জয়িতার দিকটা, আর একটা খুব অদ্ভুত দিক আর কি, যেটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা আমি তথাগত অর্থাৎ মদনের চরিত্রটা। মানে রিক্সাওয়ালা
একজন ছিল, তার একটা আবভাব বেড়ে ওঠা ছিল, অন্যরকম জীবনটা ছিল, সেই তার জীবনে কাজের পরিবর্তন হয়ে গেছে, তার জীবনটাও বদলে গেল, তার হাবভাব পাল্টে গেল, বটুয়া থেকে লেদারের ওয়ালেট হয়ে গেল, লুঙ্গি থেকে প্যান্ট হয়ে গেল, এবং তার জীবনযাত্রার মানুষজন বদলে গেল। আমার এই ছবিটার ক্ষেত্রে সুদেশনা দি রানাদাকে আমি একটা ব্যাপারে ভীষণ থ্যাঙ্কস দিই, এই ছবিটার না অনেক কিছু নতুনকে নিয়ে এই ছবিটা তথাগত, কারণ আমি তথাগত নাটকের অভিনয় দেখেছি এবং সত্যিই দেখে সেটা ফ্যান হয়েছিলাম। তারপরে এই অভিনয়টা আমার মনে হয়েছে ছেলেটার মধ্যে অদ্ভুত একটা অন্য স্পার্ক রয়েছে। দেখো সুদেশনা দি রানাদা কিন্তু শুধু তথাগত বলে নয়, আবির চ্যাটার্জির একদম প্রথম দিকের ছবি, ঋত্বিক চক্রবর্তীর প্রথম দিকের ছবি, অনির্বাণ ভট্টাচার্যের প্রথম টেলিভিশন ফিল্ম রিমঝিমের প্রথম ছবি, তো এরকম মানে প্রথম না হলেও একদম প্রথম দিকের অনেক, তো ওরা কিন্তু বহু নতুন অভিনেতাকেই মানে ইন্ট্রোডিউস করিয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এই কাজটা করছেন। তার মধ্যে এই ছবিটা কিন্তু সব দিক থেকে একটা পরিপূর্ণ ছবি। এই ছবিটা যেমন গল্প না, আমি একটা কথা বলি দেবযানী, এই যে সারাক্ষণ একটা নালিশ আসে যে সাহিত্য নিয়ে কাজ হয় না, বাংলা সিনেমায় সাহিত্য নিয়ে কাজ হয় না, এই যে বাণী বসুর গল্প নিয়ে কাজ হলো, তার মানে হচ্ছে বাণী বসুর গল্পটাই একটা ছোট গল্প হলেও স্বয়ং সম্পূর্ণ গল্প। এবং দেখো এই গল্পটা যখন মানে মুক্তি পেয়েছিল, গল্পটা প্রকাশ পেয়েছিল, কজন মানুষ এই গল্পটা পড়েছিল? খুব কমজন মানুষ পড়েছিল। কিন্তু আজকে কিন্তু এই গল্পটার যে এরকম একটা ব্যাপ্তি, যে ব্যাপ্তিটা হচ্ছে আমার তোমার সকলের জীবনের ব্যাপ্তি, জীবনের কথা বলছে, এটা কিন্তু এই আপিস ছবিটা সেটা পদ্মনাভ অনেকটা এতে তার মানে কৃতিত্ব আছে, যেভাবে চিত্রনাট্যটাও সাজিয়েছেন তাতে আরো লিউসিড হয়ে গেছে জিনিসটা, আরো কমিউনিকেটিভ হয়ে গেছে, তাতে দর্শক একেবারে একই তো আমার গল্প বলছে, এটা তো আমি, আরে এ তো আমার জীবনের, এ তো রোজ আমার সঙ্গে এটা ঘটে, মানে এই জিনিসটা করে দিল আপিস। আমি এখানে একটা কথা বলতে পারি সুদীপ্তা, যেহেতু তোমার সঙ্গে দীর্ঘদিনের আলাপ, বহুদিন তোমার কাজ, আমি একসময় ছোটবেলায় আর কি, মানে একই সঙ্গে দুজনের ছোটবেলা, এমন নয় যে তুমি আমি সেটা বলছি না, কিন্তু তাহলে তখন তো আমাদের টিভির প্রতি একটা আলাদা মানে কি বলবো ন্যাক ছিল, টিভি সিরিয়াল। এবং আমার একটা জিনিস, সেটা আমি তোমাকে আগেও বলেছি আবারও বলছি, টিভি সিরিয়ালের মধ্যেও যে চেঞ্জ হতে পারে এবং চেঞ্জে যে একটা মানুষ লুক থেকে শুরু করে আমূল বদলে দিতে পারে অনেক কিছু, সেটা আমার তোমার সিরিয়াল থেকে দেখা ছিল। মানে রবি ওঝার দুটো বড় প্রজেক্ট আমি করেছিলাম, একটা হলো নানা রঙের দিনগুলি, তাতেও বেশ অন্যরকম ভাবে মানুষ আমাকে দেখেন, আর খেলাতে গিয়ে তো আমূল বদলে যায় আমার লুকটা, মানে ওরকম হাইলাইট করা চুল, এটা কার্লি হেয়ার, সবুজ রঙের চোখ, সেই আমাদের ওই সময় কিন্তু তুমি একটা স্টাইল আইকন ছিলে আর কি। আরে শুধু এবং বাচ্চারা, আমার মনে আছে রবীন্দ্র সদন চত্বরে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, কোথাও হয়তো ছোটদের কোনো ছবি এসছে, কিছু বাচ্চা এসছে সিনেমা দেখতে, আমাদের যেরকম হতো না একটা সিনেমা দেখে বেরিয়ে আমন্ত্রণে ফিশ ফ্রাই খাচ্ছি বা চা খাচ্ছি, কিছু একটা করছি, ওমা দুটো বাচ্চা এসছে এরকম লং স্কার্ট পরে আর গলায় এরকম একটা লম্বা পাথরের হার পরে, আমাকে এসে বলছে আন্টি আন্টি, আমি বলছি কাকে? হ্যাঁ বলো। বলছে এই দেখো আমি তিস্তা সেজেছি, বলে স্কার্টটা ঘুরিয়েছে। আমার এত মিষ্টি ছিল সেই মুহূর্তটা, এত বছর পরে আমার মনে আছে, কারণ আমি বলছি খেলা তো 2005 সালের সিরিয়াল, আমরা 20 বছর আগের কথা বলছি, কিন্তু মানে বাচ্চা থেকে বড় কিভাবে যে খেলা তাদের মনে গেঁথে গিয়েছিল, জি বাংলা চ্যানেল প্রায় টার্ন করিয়ে দিয়েছিল এই সিরিয়ালটা। এবং আমি কিন্তু তখনও আমার অনেক মানে আনলাইক মোস্ট অফ মাই কলিগস, আমি কিন্তু অ্যাট আ টাইম একটা সিরিয়ালে পাঠ করতাম। আমি দেখতাম আমার কলিগরা একদিনে 2টো শুটিং করছেন, 3টে শুটিং করছেন এবং আলাদা আলাদা ধারাবাহিকের, আমি কিন্তু অ্যাট আ টাইম একটাই সিরিয়ালে অভিনয় করতাম, কারণ আমার নিজের কাছে নিজের একটা সেট, মানে কি বলবো, ডিসিপ্লিন শুধু না, একটা প্যারামিটার ছিল। আমাকে দেখতে চান, অমুক চ্যানেলটা অমুক সময় খুলতে হবে, যে কোনো সময় যে কোনো কোথাও আমাকে দেখা যাবে না। এই ডিসিপ্লিন থেকে একটা কথা বলি, এইখানে যে বলেছি না প্রথমেই যে আমরা যে জায়গাটায় বসে আছি তার এই অ্যাক্টিং একাডেমির ক্লাসটা এখানেই হয়।
এখানে আমি মানে এটা সুদীপ্তার সামনেই বলছি, কারণ এখানে অদ্ভুতভাবে অনেক ছেলে মেয়ে আসেন, তারা এই অভিনয়ের শিক্ষা নিতে আসেন। আর তার সঙ্গে কিন্তু এখন অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরাও তারা বিভিন্ন ক্যারেক্টার করার আগে সুদীপ্তার কাছে সেই পাঠটা নিতে আসেন। সবচেয়ে যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি যেটা দেখেছি, একটা অদ্ভুত ডিসিপ্লিন। মানে অভিনয় মানে অনেকের একটা ধারণা আছে একটা গ্ল্যামার, এবং সেখানে অনেক কিছু। অভিনয় মানে তার আগে সবচেয়ে যেটা একটা কঠোর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা কিন্তু এটা যারা এই প্রফেশনের সঙ্গে আছেন তারা সবাই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা আমি সত্যি বলছি যে শুধু অভিনয় নয়, আপনি হয়তো অন্য কাজ করছেন। আমি এখানে অনেক মানুষকে দেখেছি তারা যে শুধু অভিনয় একটা বিশাল অ্যাক্টিং করবেন বলে এসছেন তা কিন্তু নয়, তারা কিন্তু শিক্ষক আছেন, হ্যাঁ তারা অন্য চর্চা করেন, উকিল আছেন, কর্পোরেট লয়ার্স, এইখানে না তার একটা অদ্ভুত মানে অদ্ভুত একটা মহল তৈরি হয়েছে, এবং সেই মহলে একটা ডিসিপ্লিন ভাবে জীবনের যে কোনো কাজে প্রতিষ্ঠিত হতে গেলে এই ডিসিপ্লিনটা বোধহয় গত সপ্তাহেই একটি মেয়ে আসছিল রেগুলার আমার কাছে, পুরো সপ্তাহটাই এলো। নতুন মেয়ে, বাংলা ছবিতেই লঞ্চ হবে খুব শিগগিরই, তোমরা সবাই নিশ্চয়ই খবরও পাবে। তো সেই ছবিতে অভিনয় করার আগে প্রযোজক পরিচালক আমার কাছে পাঠিয়েছেন তাকে একটু তৈরি করতে, তারপরে তার স্ক্রিন টেস্ট নিয়ে তারা দেখবেন যে এই মেয়েটি উপযুক্ত কিনা, কারণ অনেক বড় স্টারের সঙ্গে লঞ্চ হওয়ার তার কথা। সেই মেয়েটি একদিন 11টায় টাইম দিয়েছি, আর 12টার পরে সোজা হয়ে গেল দেবযানী। আমি তো 11টা থেকে ছাদে বসে আছি এখানে টেবিল পেতে, ঠিক আছে, এবং তাকে সাহায্য করার জন্য আমার 3 ছাত্র এখানে উপস্থিত। যেহেতু তার দৃশ্যে আরো অনেকগুলো চরিত্র আছে, সে নতুন মেয়ে, কখন কার দিকে তাকিয়ে কোন সংলাপটা বলবে বুঝতে পারছে না। আমি আমার 3 ছাত্রকে ডেকে পাঠিয়েছি ওকে হেল্প করার জন্য, তারা সবাই চলে এসছে টাইমে, সেই মেয়েটি আসেনি, কোনো কারণে দেরি হয়েছে। 11:45 বেজে গেছে। আমি আমার অফিসের ছেলেটিকে বললাম ওকে ফোন করে বলে দে আজকে আর হবে না ক্লাস। যখন ফোন করেছে মেয়েটি তখন নিচে সিঁড়িতে, আমাকে বলছে দিদি ও এসে গেছে, ও ইয়ে পাচ্ছিল না, ওই অ্যাপ বাইক যেগুলো হয় পাচ্ছিল না। আমি বলছি যে তাতে আমার কিছু করার নেই, আমি আজকে ক্লাস করাবো না, বিকজ দ্য টাইম ইজ ওভার, মানে আসার টাইম ওভার, ক্লাসের টাইম তখনও চলছে, 2.5-3 ঘন্টা তো লাগেই এক একটা সেশন। বলছে দিদি দিদি ছেড়ে দাও, দিদি ছেড়ে দাও, বাচ্চা মেয়ে, ওর এক্সপিরিয়েন্স নেই, আজকে একটু বকে দাও কিন্তু ছেড়ে দাও। আমি চুপ করে বসে রইলাম। এবার নিচ থেকে আসার সময় মনে হয় আমার অফিস বা আমার স্টুডেন্টরাই তোকে কিছু একটা বলেছে, ও পুরো কাঁপতে কাঁপতে ঢুকছে, ফর্সা মিষ্টি একটা মেয়ে, লাল হয়ে গেছে পুরো ভয়ে। ম্যাম ম্যাম প্লিজ, আমি আর কোনোদিন দেরি করবো না, আমি আর কোনোদিন দেরি করবো না, ম্যাম ম্যাম প্লিজ আজকে ক্লাসটা করাও ম্যাম। আমি তখন ওকে বললাম যে তুমি কি জানো যে তুমি যে সুযোগটা পেতে চলেছো, তোমার এই জায়গায় এরকম একটা সুযোগ পাওয়ার জন্য কত হাজার হাজার মেয়ে স্বপ্ন দেখছে, চেষ্টা করছে, পয়সা দিয়ে ক্লাস করছে, জুতোর সুতলা খুইয়ে ফেলছে, স্টুডিও ঘুরে ঘুরে, প্রোডাকশন কোম্পানি ঘুরে ঘুরে, তুমি এই সুযোগটা পেতে চলেছো, এটাকে তুমি সম্মান করবে না? বলছে ম্যাম, আর ও না কলকাতায়, মানে কলকাতার মেয়ে নয়, ওই শহরের নতুন, তো রাস্তাঘাট কোথা দিয়ে কি যেতে হবে, কখন মানে কেউ এদিক ওদিক হয়ে গেলে রাস্তা ওগুলিয়ে ফেলে, প্রায় কেঁদে ফেলার অবস্থা। ভীষণ মিষ্টি, শি ইজ ভেরি নাইভ, ইনোসেন্ট বাচ্চা একটা মেয়ে। আমারই তারপর একটু দয়া টয়া হলো, ঠিক আছে ঠিক আছে ক্লাস শুরু করো, বাট নেভার বি লেট। রিহার্সালে তো নয়ই, শুটিংয়ে তো প্রশ্নই উঠছে না, কারণ 100 জন 150 জন 500 জন, ও যে ধরনের ছবিতে কাজ করার ওর কথা, সেখানে তো প্রায় 300-400 টেকনিশিয়ানস থাকবে। আমি বললাম যে একেবারেই নয়। আচ্ছা সুদীপ্তা, এই ডিসিপ্লিনটা বোধহয় মানে ডিসিপ্লিন সব কাজে আমরা বলি, কিন্তু আমার একটা জিনিস ভীষণভাবে মনে হয়েছে নাটকের ছেলে মেয়েদের ডিসিপ্লিন আলাদা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমরা পেয়েছি আমার বাবার থেকে, বাবার দলে থিয়েটার, এবং বাড়িতেও বাবার ডিসিপ্লিন ভীষণ ছিল। বাবা পেয়েছেন তার শিক্ষক অরুণ মুখোপাধ্যায়ের থেকে। বাবার কাছেই শুনেছি যে শোয়ে ধরো 6:30টায় শো, 3টের সময় আসতে বলা হয়েছে। কোনো অভিনেতা দেরিতে এলে ওই যে একাডেমি অফ ফাইন আর্টসের ওই যে মেকআপ রুমে ঢোকার সময় ধরো ওই যে দরজাটা দিয়ে ঢুকে 3টে সিঁড়ি পেরিয়ে মেকআপ রুমে ঢুকতে হয়, বাবা বলতেন যে অরুণদা মানে যে দেরিতে ঢুকলো তাকে এরম বার করতো বা করে
ওই ওপর থেকে নাকি পিছনে দাম করে মারতো, সে নিচে গিয়ে পড়তো, মানে এটা ছিল সেই সময়কার শাস্তি এবং এটাই রেওয়াজ ছিল। এবং সেই যে সে ভয়টা পেল, সেই যে অপমানটা তার হলো, সে আর কোনোদিনও দেরি করবে না। আমার ক্লাসেও হয়, নিচে একজন দাঁড়িয়ে থাকে, আগে তো বাড়ি পাঠিয়ে দিতাম, 5-10 মিনিট হয়ে গেছে বাড়ি পাঠিয়ে দাও, ওপরে আর পাঠাবে না। কিন্তু আমার কি হয়, অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা আসে, অনেকটা দূর থেকে, কেউ ধরো মহিষাদল থেকে আসছে, হ্যাঁ, কেউ কোচবিহার থেকে আগের দিন রাতে ট্রেন ধরে পরের দিন সকালে নেমে স্টেশন থেকে ট্যাক্সি ধরে বা বাস ধরে আসছে, কেউ দুর্গাপুরের প্রত্যন্ত একটা গ্রাম থেকে আসছে, কেউ উস্তি থেকে রোজ এখানে ট্রাভেল করছে। কি করে আমি তাদেরকে 10 মিনিটের দেরিতে বাড়ি পাঠিয়ে দেবো? তো আমি এখন যেটা করি, নিচে আধ ঘন্টা বসিয়ে রাখতে বলি। ধরো 3টের ক্লাস, 3:30 অবধি অপেক্ষা করতে হবে, আর প্রথম আধ ঘন্টায় যেটা হয়ে গেল সেটা তুমি মিস করে যাবে। এবার ওই ভয়ে লোকে আরো আগে আসে, 3টের ক্লাস 1টা থেকে ছাদে এসে বসে আছে, সেও ভি আচ্ছা, কিন্তু দেরিতে আসবে না। আমি খুবই কড়া দিদিমণি। এই দিদিমণির জীবনটা আরেকটু অন্যভাবে বদলে গেল বোধহয় গত 1-2 বছর হলো। বিনোদিনী অপেরা 2 বছর। 2 বছর। তোমার ক্যারিয়ার গ্রাফে তো প্রত্যেকের ক্যারিয়ার গ্রাফে একটা ওঠানামার গল্প থাকেই আর কি, কিন্তু আমার মনে হয় তোমার এই লাস্টে এখানে নাটক বিনোদিনী তোমার একটা জার্নির একটা অন্য টার্নিং পয়েন্ট। শিওর, দেখো থিয়েটার তো কেউ ক্যারিয়ার গড়ার জন্য করে না, একদমই নয়, কারণ থিয়েটারটা তো পয়সা রোজগারের ঠিক সঠিক জায়গা নয়। কিন্তু এই নাটকটা একটা আলাদা জায়গা করে দিয়েছে। হ্যাঁ, মানে অভিনেতা হিসেবে অপেরা, এবং সেটা 40তম শো হতে চলেছে। হ্যাঁ, 7ই আগস্ট, কারণ আমরা অপেক্ষায় আছি 50-এর পর 100 দিনের। নিশ্চয়ই হবে। আসলে সরকারি হল টল এখন পাওয়া একটু গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, মানে যত বেশি রাস্তায় নামবো তত বেশি হল টল পেতে গেলে শুনেছি একটুখানি অনেক দলেরই, অনেক অভিনেতার, অনেক পরিচালকদেরই হচ্ছে। তো জানি না সেই কারণে কিনা আজকাল বিনোদিনী অপেরা সরকারি হল খুব একটা পায় না, আমার পরিচালকের কাছে শুনি। তো শো কমে গেছে, কিন্তু কল শোজ প্রচুর হয়, প্রচুর মানুষ ডাকেন। আমাদের প্রজেক্টটা বেশ কস্টলি প্রজেক্ট, যে কারণে যত শো আমরা পেয়েছি তত শো কিন্তু করতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, মানে বেশ কস্টলি আমাদের এই নাটকটা, এতগুলো অভিনেতা, এবং তারা সবাই প্রফেশনালি করে। হয়তো সিনেমায় গিয়ে যে টাকাটা পাবে সেটা থিয়েটারে পায় না, তার মেবি 1/10 পায়, কিন্তু পায়। হ্যাঁ, অন্যান্য থিয়েটার দলে যেখানে কাউকে কিছু টাকার পয়সা না দিয়ে দিনের পর দিন প্রোডাকশন হয়, এখানে সেটা নয়। প্রত্যেকে যেহেতু পেশাদার হিসাবে করে, সেই হেতু একটা প্রোডাকশন কস্ট আছে, আমাদের একটা শোয়ের একটা কস্ট আছে, সেইটা না দিলে তো শো করতে পারবো না। সেজন্য খুব মানে অ্যাকচুয়ালি আমরা যা শো কল পেয়েছি তার 1/5 বোধ হয় আমরা ফাইনালি শো করতে পেরেছি, ছাড়তে হয়েছে 1/4 শো। এখানে একটা কথা, 4/5 শো ছাড়তে হয়েছে। অনেকদিন ধরে জিজ্ঞেস করবো ভেবেছে, কিন্তু একটা কথা অনেকদিন ধরে জিজ্ঞেস করবো ভেবেছে, করা হয়নি। সেটা হচ্ছে তোমার ছোটবেলা থেকেই তোমার মহল তো একদম পুরো অভিনয়ের মহল, মানে একদিকে বাবা নাটক করছেন, মা নৃত্যশিল্পী, ক্যালকাটা কয়ার, এবং তোমরা 3 বোনই আর কি অভিনয়ের সঙ্গে এবং নাচ, আমার মেজো দিদি তো, এবং মানে বিদিশার তো নাচ আর কি। আচ্ছা, কখনো বিদিশার সঙ্গে তোমার অভিনয় নিয়ে কখনো মনে হয়েছে ওই ক্যারেক্টারটা পেলো আমি পেলাম না, বা ওর ক্ষেত্রে কখনো এরকম মনে হয়েছে টুম্পা এটা করে ফেললো? আমি বিদিশা তো অতটাও অভিনয় করে না, বিদীপ্তার কথা বলছি। দিদি যেটা করে না সেটা এত সিমলেস, তো কখনো আমি কেন অন্য কাউকেই আমি সেই চরিত্রে কখনো দেখতে পাইনি। তো সুতরাং আমি কেন পেলাম না এটা আমার মনেই হয়নি, বরং আমার লাইফ লং রিগ্রেট যে বিদীপ্তা চক্রবর্তীর যত চরিত্র পাবার কথা, যে ধরনের কাজ পাবার কথা, ও যেরকম গান গায়, যেরকম অভিনয় করে, হ্যাঁ, আর যেরকম দেখতে, ওকে সব মিলে ইদানিং একটু ওজন বাড়িয়ে ফেলেছে আরো বেশি। হ্যাঁ, দারুণ। তো সেই তুলনায় কিন্তু ও এখনো আন্ডার ইউটিলাইজড বলেই আমার মনে হয়। সেক্ষেত্রে আমি একই কথা বলতে পারি সুদীপ্তা চক্রবর্তীর ক্ষেত্রে। সুদীপ্তা চক্রবর্তী যে চরিত্র করেছে, কবে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল সেটা নয়,
আগামী দিনে তার অভিনয় আরো যদি সে ঠিক ঠিক জায়গায় তার মতন অভিনয়ের সুযোগ পেত, তাহলে আরো দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড বোধহয় তার কাছে চলে আসতো। এবং সেটা শুধু বাংলা নয়, আমার মনে হচ্ছে সুদীপ্তা চক্রবর্তী ন্যাশনাল কাজ, যেটা মানে অন্য ভাষা, মানে বিশেষ করে হিন্দিতে আরো যদি কিছু সে সুযোগ পেত, তাহলে আরেকটু বোধহয় আমরা সুদীপ্তাকে নিয়ে গর্ব করতাম। এখানে আমারও যে গাফিলতি নেই তা নয়, বাঙালি হিসেবে আর কি আমারও যে গাফিলতি নেই তা নয়। দেখো, একজন অভিনেতাকে কিন্তু রিচ আউট করতে হবে। এরকম নয় যে আমি বাড়িতে বসে থাকবো, আমি দারুণ অভিনয় করছি, স্টিভেন স্পিলবার্গ আমাকে ফোন করে ডেকে নিয়ে যাবেন, এমনটা কিন্তু হয় না। অভিনেতাকেই রিচ আউট করতে হয়। তো অতটা রিচ আউট, আমি এই ব্যাপারটাতে একটু অ্যামেচারিশ, একটু একটু গেতো, তখন ধ্যান দাওনি, এখন বোধহয়। কিন্তু তার সত্ত্বেও কলকাতায় বসেই আমি দুটো খুব ভালো হিন্দি ছবিতে কাজ করেছি। একটা সুমন ঘোষের স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস, অসাধারণ সেই ছবিটা স্ক্রিনিং, হ্যাঁ কলকাতায় কয়েকটা হয়েছিল, কয়েকটা হয়েছে, কিন্তু ওটাও একটা, ওটা দারুণ ছবিটা, দারুণ ওই ছবির করার যে এক্সপিরিয়েন্সটা, এবং আমি আর শার্দুল ভারদ্বাজ ছাড়া আর কোনো অভিনেতাই নেই গোটা ছবিতে। সেখানে সুমন যে এই ভরসাটা আমার উপর করতে পেরেছে, যে এত শুরু থেকে শেষ অবধি এই চরিত্রটা এবং এই প্রসেসে যে করতে পারবো, সেই ভরসাটা যে করেছি, সেটা একটা দারুণ ব্যাপার। কিন্তু হ্যাঁ, হিন্দি ছবি ওইটা করেছি। আরও একটা কৌশিক গাঙ্গুলির একটা ছবি করেছি হিন্দিতে, সেটা এখনো রিলিজ করেনি, সুরিন্দর ফিল্মসের প্রোডাকশনে, মনোহর পান্ডে, সেটাও দারুণ। এখনো রিলিজ হয়নি না আমি কারা কারা সব ছিল, মানে সেখানে যে আমার বিশাল চরিত্র ছিল তা কিন্তু নয়। এবং আবার লোকে কমপ্লেন করবে, কারণ আবার আমি একটা হাউস হেল্পের রোলে সেখানে। কিন্তু আমি যেই কাস্টটা শুনলাম না দেবযানী, যেই শুনলাম যে রঘুবীর যাদব আর সৌরভ শুক্লা আর সুপ্রিয়া পাঠক, এইসব কাপুর, এইসব শুনে টুনে আমি হ্যাঁ করবো করবো করবো, কৌশিকদাকে বলে দিচ্ছি। মানে ওই লোভটা, যে এদেরকে ফ্লোরে দেখবো, এদের অভিনয় দেখবো, এদের সঙ্গে অভিনয় করবো, করছি চলো চলো করবো। যদিও আমি এই ধরনের চরিত্র বছর বছর ধরে না বলে আসছি, কিন্তু প্রথমত এটা তুমি কৌশিকদাকেই বললাম, প্রথমত এটা তোমার ছবি, আর দ্বিতীয়ত যেসব নাম বলছো, চলো আমি করব। তাই আমরা এবার আড্ডা একদম শেষের দিকে, তাই একটা কথা, আপিস 25 দিন হয়ে গেছে, এখন আপনারাই পারবেন আপিসকে, মানে একটু যদি হলে যান ছবিটা দেখতে, ওটাকে 50 দিন হলে রাখতে পারবেন। না, মানুষ কিন্তু যাচ্ছেন, অবশ্যই মানুষ যাচ্ছেন, আগের থেকে দেখতে যাচ্ছেন, মাথায় করে, মানে জল জমে গেছে কলকাতায়, জল কাটিয়ে, হাঁটু জল ভেঙে লোকে প্রিয়া সিনেমায় এসে টিকিট কেটে আপিস দেখছেন। এতটাও তো আমিও আশা করিনি, আমরা কেউ আশা করেনি। তো হতেই পারে যে অনেক বড় বড় হোর্ডিং, কি বলে ড্রপ অফ, এই ওই সেই কাট আউট সারা শহরে আমাদের নেই। হ্যাঁ, বাজেট নেই আসলে, বা সেই সুযোগ সুবিধাগুলো আমাদের টিমের কারোর নেই। আর বাকি রইলো মানুষের ভালোবাসা, সেটা পাচ্ছি। অনেকগুলো হলে চললে হয়তো অনেক মানুষের সুবিধা হতো। দেখা যাক, এই ইন্টারভিউটা যবে আসবে হয়তো 27-28 দিন হয়ে যাবে আপিস হলে। দেখা যাক, যদি আপনারা এইভাবেই মানে একজন ছবি দেখে যেভাবে আরো 10 জনকে পাঠাচ্ছেন, সেই সিলসিলা যদি চালু থাকে, ওটা ভালো হিন্দি শব্দ ইচ্ছা করে বললাম, সেই সিলসিলা যদি চালু থাকে, তাহলে কে বলতে পারে 50 দিনও দেখবে আপিস। কিন্তু আগেকার সিনেমায় যেরকম অনেকগুলো শো চলতো, 25 দিন 50 দিন বললে সেটা ব্যাপার হতো, একটাই হলে চলে 25 দিন, ঠিক আছে চলছে তো না, তবুও চলছে, মানুষ দেখার একটা সুযোগ পাচ্ছে, কারণ এই মুহূর্তে আরো অনেকগুলো ছবি রয়েছে। তাই আগামী দিনে আমরা সুদীপ্তার কাছে একটাই আবেদন বা আবদার, জানি সেই আবেদন আবদারে আবারও বলবে যে পরিচালক ভালো চরিত্র দিলে আমি তো অপেক্ষায় রয়েছি, আমি ওয়েট করে আছি, জুতো ফুতো বেঁধে রেডি হয়ে আছি, ভালো রোল পেলেই দৌড়াবো লোকেশনে। আর তার সঙ্গে আরেকটা কাজ চলছে, যেটা হচ্ছে যে অভিনেতা অভিনেত্রী সুন্দরভাবে তৈরি করার কাজ চলছে। আগামী দিনে আরো কাজ চলছে, আমার টিভিতে একটা ডেইলি শো চলছে এই মুহূর্তে, একদমই। আর একটা কথা, আমরা আবারও যেটা সুদীপ্তাকে আবারও আমরা টিভির পর্দা, ছোট পর্দায় দেখতে পাচ্ছি আর কি, গেম শো। হ্যাঁ, একটা গেম শো, সেটা দারুণ চলছে, বিনোদিনী আপেরা দারুণ চলছে। সেপ্টেম্বরের 5 তারিখে আমার আরেকটা ছবি আসছে, অহনা। তো বাই অল ইয়োর ওয়েল উইশেস, আই এম ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আর
একটু সময় করে দেখুন না আপিসটা কোথায় চলছে, যদি একটু হলে গিয়ে দেখে নেওয়া যায়। খুব খুশি হব। থ্যাংক ইউ। হাসি মাসি তো হাসি মাসি আমার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হাসি দিন। আমি অফিস সামলাবো, বাড়িতে আসবো, ছেলেকে সামলাবো, রান্না করব, সব কাজ আমি করব। এই সব কটা কাজ না নিজে দুদিন করে দেখো। আগে ছেলে নাকি অফিস? তা কি করব, আমি চাকরিটা ছেড়ে দেবো? হ্যাঁ দেবে। Your office, whoever you are, a man or a আমার পয়সায় বসে বসে খাস, লজ্জা করে না? আইদার তুমি চাকরিটা ছাড়ো, না হলে বুবলাইকে বাইরে কোথাও পাঠিয়ে। নাও ইটস আ ম্যানস ওয়ার্ল্ড। আমরা যতই স্বাধীনতার গুলি আওড়াই না কেন, সংসার চালানোর দায়িত্ব এখনো শুধুমাত্র আমাদের। একটা কথা বলবো বৌদি,